নমস্কার। আমাদের সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সোনার দাম এমন সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে কেন? তার থেকেও বড় প্রশ্ন, সোনার দাম কি আরও বাড়বে? সবার একটাই জিজ্ঞাসা, কোথায় গিয়ে থামবে সোনা? আচ্ছা, এই দামে কি এখন সোনা কেনা উচিত? আরও একটা বড় প্রশ্ন, সোনা কি লগ্নি বা ইনভেস্টমেন্টের একটা ভালো মাধ্যম? আর যদি আমরা সোনাতে লগ্নি করিও, তাহলে কি সোনার গয়না কিনবো? এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দিয়েছি। তাহলে আর কি, চলুন আমার সঙ্গে, আর আপনিও দেখে নিন যে সোনা কিতনা সোনা হ্যায়। চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের চোখ খুলে দেওয়া সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। চ্যাপ্টার 1, সোনার দাম এত বাড়ছে কেন? সোনার দাম বাড়ছে মূলত 4টে কারণে। 1, বিশ্বব্যাপী অস্থিরতা এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ হওয়া এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া। 2, বিশ্বব্যাপী আর্থিক মন্দার সম্ভাবনা উকি দেওয়া। 3, ডলারের চাহিদা এবং দাম কমে যাওয়া এবং ডলারাইজেশনের উত্থান। আর 4, বিভিন্ন দেশের সরকার বা সেন্ট্রাল ব্যাংকের প্রচুর পরিমাণে সোনা কেনা। এবারে আমি এক একটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝে নিলে আপনাদের এরপরে বুঝতে সুবিধা হবে যে সোনার দাম কোথায় যেতে পারে এবং কোথায় গিয়ে তা থামবে। আসলে যুগ যুগ ধরে সোনা লগ্নির এক সুরক্ষিত মাধ্যম বলে বিবেচিত হয়ে এসেছে। যখনই পৃথিবীতে অস্থিরতা এসেছে, সোনার চাহিদা এবং দাম দুটোই বেড়েছে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গাতে যুদ্ধ এবং অশান্তি সোনাকে এই জায়গায় নিয়ে এসেছে। রাশিয়া ইউক্রেন, হামাস ইসরায়েল, চীন তাইওয়ান, আমেরিকা ইরান, ভারত পাকিস্তান, গত 2-3 বছরে একের পর এক যুদ্ধ দেখেছে বিশ্ব। তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বের 40টিরও বেশি দেশে অস্থিরতা আর অনিশ্চয়তা। কাছের উদাহরণ হিসাবে আছে শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, এমনকি নেপালও। আর এই সব মিলে লগ্নির সুরক্ষিত মাধ্যম হিসাবে সাংঘাতিক চাহিদা বেড়েছে সোনা, আর তাই আকাশ ছুঁয়েছে সোনার দামও। এরপরে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো উঁকি মারছে বিশ্বব্যাপী আর্থিক মন্দার সম্ভাবনা। আমেরিকা তার পাগলামি দিয়ে গোটা বিশ্ব বাণিজ্যকে এক সংকটের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে। নিজে তো ডুবছেই, তার সঙ্গে গোটা বিশ্বকে এক আর্থিক সংকটের মুখে ফেলে দিয়েছে। আর তাই বিশ্বজুড়ে আতঙ্কিত লগ্নিকারীরা লগ্নির গন্তব্য হিসাবে বেছে নিচ্ছে সোনাকে, আর হুহু করে বেড়ে যাচ্ছে সোনার দাম। আর আমেরিকার এই পাগলামিতে আতঙ্কিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিশ্বব্যাপী বাণিজ্যের জন্য আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে আনছে। আসলে বিশ্বে এক দেশ অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে বেশিরভাগ সময়ে ব্যবহার করত আমেরিকার ডলারকে, কিন্তু আমেরিকার মস্তানি এবং তার থেকেও বেশি পাগলামির জন্য সেই ডলার নির্ভরতা কমিয়ে আনতে চাইছে দেশগুলো। আর তাই ডলারের চাহিদা আর দাম দুই কমে যাচ্ছে বিশ্বজুড়ে। আর সোনার দাম বিশ্ববাজারে যেহেতু আমেরিকার ডলার দ্বারা নির্ধারিত হয়, তাই ডলারের দাম কমার জন্য বেড়ে যাচ্ছে সোনার দাম। আর বিভিন্ন দেশের এই ডলার নির্ভরতা কমানোর চেষ্টার কারণে তারা কিনে চলেছে টন টন সোনা। আসলে এই দেশগুলোকে ডলার বাদ দিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে হলে তাদের মুদ্রাকে সোনা দিয়ে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ সোজা কথায়, যে দেশের কাছে যত সোনা থাকবে তাদের মুদ্রা বা টাকার দাম তত বেশি হবে। আপনাদের একটা উদাহরণ দিই, চীন শেষ 15 বছরে প্রায় 2000 টন সোনা কিনেছে। ভারতও প্রচুর সোনা শেষ কয়েক বছরে কিনেছে, আর অন্যান্য দেশগুলোও কিনছে। সব মিলিয়ে সোনার দাম সাধারণের আয়ত্তের বাইরে চলে গেছে। চ্যাপ্টার 2, সোনার দাম কি আরও বাড়বে? কোথায় গিয়ে থামবে সোনা? আসলে সোনার দাম আরও বাড়বে কিনা বা কোথায় গিয়ে থামবে তাও কিন্তু নির্ভর করছে ওই আগের 4টে কারণের ওপরে। যুদ্ধ থামলে বা অশান্তি কমে আসলে সোনার দামের বাড়বাড়ন্ত ও আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে।
আর যদি যুদ্ধ না থামে এবং অন্যান্য দেশও যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সোনা আরও বাড়বে। দ্বিতীয়ত, আমেরিকা যদি বুঝতে পারে যে তার মস্তানি এবং পাগলামির জন্য আসলে তাদেরই ক্ষতি হচ্ছে, আস্তে আস্তে আমেরিকার বন্ধু দেশগুলো আর আমেরিকাকে ভরসা করতে পারছে না, তারা বিশ্ব বাণিজ্যের নির্ণায়ক শক্তি থেকে পরিণত হচ্ছে বাতেলাবাদ শক্তিতে। যদি আমেরিকা তার পাগলামি রাস্তা পরিত্যাগ করতে পারে, যদি বিশ্ব বাণিজ্যকে সুস্থির করতে পারে, তাহলে সোনার দামও সুস্থির হবে এমন আশা করাই যায়। তবে বিশ্বের নতুন শক্তিগুলো যেমন চীন বা ভারত, তারা কিন্তু আর আমেরিকার তাবেদার হয়ে থাকতে নারাজ। ফলে আমার মনে হয় ডলারাইজেশন এবং আমেরিকাকে পাশ কাটিয়ে এক নতুন বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার কাজ আরও গতি পাবে। ফলে দেশগুলোর সোনা কেনার প্রবণতা কিন্তু আরও 1-2 বছর থাকবে বলেই মনে হয়, তবে পরিমাণ কমবে। তাই এখান থেকে দাম আরও কিছুটা বাড়লেও অনেক বাড়বে বলে মনে হয় না। যেখানে 2021 মানে 4 বছর আগে সোনা 48,000-এর আশেপাশে ছিল, সেখানে এখন এই 4 বছরে সোনার দাম বেড়েছে প্রায় 3 গুণ। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আর মনে হয় না। আমার ব্যক্তিগত ধারণা যে আগামী 1-2 বছরে 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 2 লাখ টাকা পেরোবে না। তবে এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট নই, তাই আমার কথাকে বেদবাক্য বলে ধরবেন না। চ্যাপ্টার 3, এই দামে কি এখন সোনা কেনা উচিত? হ্যাঁ, আমার মতে এর সোজা উত্তর হলো হ্যাঁ। কেন হ্যাঁ সেটা বুঝিয়ে বলছি। দেখুন, ঐতিহাসিকভাবে যদি দেখেন তাহলে সোনা কিনে রেখে ক্ষতি হয়েছে এমন কথা আমার জানা নেই। হ্যাঁ, সাময়িকভাবে যে কোনো জিনিসেরই দামের হেরফের ঘটে, কিন্তু আপনি সোনা কিনেছেন আর 5 বছর পর তা বিক্রি করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন, এটা হয়েছে বলে আমি অন্তত মনে করতে পারছি না। আপনাদের যদি এরকম কখনো হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তাই সোনা কেনা কোনো সময়ই বোকামি নয়, বরঞ্চ এটি একটি এমন সম্পদ যা সারা বিশ্বে সমানভাবে স্বীকৃত। ব্যাংকে থাকা আপনার টাকার অন্য দেশে দাম থাকুক বা না থাকুক, সোনার দাম কিন্তু থাকবে। সোনাকে সম্পদ বা অ্যাসেট হিসাবে সারা বিশ্ব মেনে নিয়েছে। এখানে আমি একটা দুর্দান্ত মজার তথ্য দিই। ভারত সরকারের কাছে এই মুহূর্তে প্রায় 800 টন সোনা মজুদ আছে। চীনের সরকারের কাছে মজুদ আছে প্রায় 1700 টনের মতো সোনা। আর আমেরিকা সরকারের কাছে কত সোনা আছে জানেন? 8000 টনেরও বেশি, মানে ভারত সরকারের প্রায় 10 গুণ। কিন্তু ভারতের জনগণের কাছে কত সোনা আছে জানেন? প্রায় 24,000 টন। আর এর সিংহভাগটাই হলো স্ত্রীধন, মানে এই বিরাট সম্পদের বেশিরভাগটাই ভারতের মহিলাদের সম্পদ। বুঝতে পারলেন তো কেন ভারতকে ভয় পাচ্ছে আমেরিকা? তাই আমি বলবো, সোনা কেনার কোনো সুসময় নেই। যখন আপনি সোনা কিনবেন তখনই সেটা আপনার জন্য সুসময়। এখন সোনা কেনা কি ঠিক হবে? এই প্রশ্ন লোকে বহুবার করেছে। যখন 10 গ্রাম সোনা 10,000 টাকা ছিল তখন করেছে, যখন 20,000 ছিল তখন করেছে, 30,000-এ করেছে, 50,000-এ করেছে। কিন্তু প্রতিবার সোনা বুঝিয়েছে যে সে কেন সোনা। তাই শর্ট টার্মে দাম ওঠা পড়া করলেও সোনার ভবিষ্যৎ কিন্তু সোনায় মুড়ানো বলেই আমি মনে করি। তবে আমি আবার মনে করিয়ে দেব, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট নই, তাই আমার কথাকে বেদ বাক্য বলে ধরবেন না। আমি এখানে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত জানালাম। চ্যাপ্টার 4, সোনা কেনা বুদ্ধিমানের কাজ হলেও সোনার গয়না কেনা কি মূর্খামি? এই বিষয়ে ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে, এবং ওই ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সোনার গয়না কেনা হচ্ছে চূড়ান্ত মূর্খামির পরিচয়। ডিজিটাল গোল্ড কিনুন, গোল্ড ইটিএফ কিনুন, গোল্ড ব্যাক মিউচুয়াল ফান্ড কিনুন, এমন পরামর্শই ওই ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা দিয়ে থাকে। তবে আমি বলবো, আমার মতে এগুলি খারাপ নয় ঠিকই, কিন্তু সোনার গয়না কেনাও খারাপ নয়। হ্যাঁ, এটা ঠিক যে গয়না কিনলে 10 থেকে 15% টাকা নষ্ট হয়, কিন্তু আমার মতে সেটা নষ্ট নয় মোটেই। আমার মতে ওটা হলো ইনভেস্টমেন্ট। কিসের? সম্পদকে ধরে রাখার ইনভেস্টমেন্ট। ওই যে আগেই বলেছিলাম, ভারতের মহিলাদের কাছে আছে আমেরিকার 3 গুণ সোনা। ওটা কেন আছে জানেন? কারণ ভারতের মহিলারা কখনো সোনাকে অ্যাসেট হিসেবে দেখেই না। সোনাকে অ্যাসেটের হিসেবের বাইরে রাখা হয়। তাই গাড়ি কেনার জন্য বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বা অন্য কোনো কাজে আমরা চট করে সোনায় হাত দিই না। ওটা শেষ অস্ত্র। যখন প্রশ্ন ওঠে জীবন মরণের, তখন ভারতীয় মহিলারা সেই ব্রহ্মাস্ত্র বের করেন। কিন্তু যদি আপনারা অ্যাসেট হিসাবে সোনা কিনতেন, ওই ডিজিটাল গোল্ড বা পেপার গোল্ড,
তাহলে আজ প্রায় 24,000 টন সোনা আপনাদের কাছে হয়তো থাকতো না, বিভিন্ন প্রয়োজনে তা বিক্রি হয়ে যেত, হাত বদল হয়ে যেত। তাই আমার মতে সোনার গয়না কেনা যদি মূর্খামি হয়, তাহলে আমি সেই মূর্খামি বারবার করতে রাজি আছি। আপনারা সেই মূর্খামি করবেন কিনা তা আপনারাই ঠিক করুন, আর কমেন্ট করে জানান যে কী করলেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সবার সঙ্গে শেয়ার করুন। নলেজ যত শেয়ার করবেন তত সমাজ আরও সচেতন হবে। তাহলে ভারতীয় মহিলাদের সোনাপ্রীতিকে স্যালুট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন? ও সাবস্ক্রাইব করে দিয়েছেন, থ্যাংক ইউ। শিগগিরই ফিরবো এরকমই একটা জীবন বদলে দেওয়া ভিডিও সঙ্গে নিয়ে। আজ চলি, বাই।